হাই ফ্রেন্ডস, উদয়মৌ ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এর আগের ব্লগে তোমরা দেখেছো আমরা তালসারি, উদয়পুর বিচ, চন্দনেশ্বর মন্দির, রাধা মাধব মন্দির এইগুলো ঘুরতে গিয়েছিলাম। তো সেই দিন বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম অমরাবতী পার্ক দেখতে আর ওল্ড দীঘা ঘুরতে। তো দেখো এখন আমরা চলেছি অমরাবতী পার্কের দিকে। তো অমরাবতী পার্কের রাস্তাতে ঢুকে পড়েছি আর সাইডে দেখো কত রকমের দোকান, বেশিরভাগই রেস্টুরেন্ট। আর বুঝতেই পারো বিচের কাছাকাছিতেই তো, ওই জন্য হোটেল রেস্টুরেন্টসগুলোই বেশি। তো একদম অমরাবতী পার্কের কাছাকাছিতে চলে এসেছি। বিভিন্ন রকমের খাবারের স্টল, ফুচকা, তারপর চকলেটস, জলের বোতল এইসবের দোকানেতেই ভর্তি। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। আর ওই দেখো সামনে লেখা রয়েছে অমরাবতী পার্ক। কত সুন্দর কালারিং করে লেখা রয়েছে বলো, আমার তো খুব ভালো লেগেছে দেখে। আর সাইডে দেখলাম ফলেরও দোকান রয়েছে। তো আমার হাজব্যান্ড এখন টিকিট কাউন্টারে দাঁড়িয়েছে টিকিট কাটার জন্যে। এখানকার টিকিটের প্রাইস হচ্ছে 10 টাকা মতো। তো টিকিট কাটা আমাদের কমপ্লিট। টিকিট কেটে আমরা পার্কের ভেতর ঢুকে পড়েছি। আর পার্কে ঢুকেই সবার প্রথম আমার নজর কেড়েছে এই সবুজ কালারের গাছগুলো। একই লেভেলে গাছগুলো ছাটা, দুর্দান্ত লাগছিল দেখতে, দুর্দান্ত। আর ওই যে দূরে ঝিলটা দেখতে পাচ্ছ, ওটা বোটিং করবার জায়গা। দেখো তোমরা বোটও অনেকগুলো দেখতে পাবে, খুব সুন্দর খুব সুন্দর। আর দুপাশের গাছ মানে জাস্ট অনবদ্য। আর এই যে কার স্ট্যাচু বলো তো, হাতিরাম পাতি, নন্টে ফন্টে আর কেলটুদা এই স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে সকলকেই দেখলাম সেলফি টেলফি তুলছিল, বেশ সুন্দর। আর এক সাইডে একটা মিকি মাউসের স্ট্যাচু দেখলাম, এটাও সেলফি জোনই বলতে পারো, ছবি তোলার জন্যে। আর এইখানে এই লাইনটা রয়েছে ওই বোটিংয়ের জন্যে। তো আমার হাজব্যান্ডও টিকিট কাটলো, আই থিঙ্ক 50 টাকা করে নিয়েছে টিকিট। আর 50 টাকা করে টিকিটের দাম নিয়েছে। আর জলে থাকতে দেবে হচ্ছে 25 মিনিটের মতো, 25 থেকে 30 মিনিট আর কি থাকতে পারবে, হ্যাঁ আমি যদি খুব না ভুল বলে থাকি। আর এখানে সিস্টেম এরা তো বলছে যে 4 জন মিলে চললে তার বলে বোট একটু আলাদা হয়, 2 জন মিলে চললে তার বলে বোট একটু আলাদা হয়। তো আমি তো ঢুকে দেখলাম যে সবই এক। এনিওয়ে সেটা বড় কথা নয়। তো দেখো আমরা এখন বোটে উঠে পড়েছি। আর আমার না একটু ভয় ভয় লাগছিল। অ্যাকচুয়ালি আমি বহু বছর আগে বোটিং করেছিলাম কলকাতাতেই। আর তারপরে অনেক বছর বাদে এই বোটিং করছি আর কি। তো এরই ফাঁকে নিজের মুখটাও একবার দেখিয়ে দিলাম তোমাদের সামনে। আর ভীষণ ভালো লাগছিল সাইট সিনগুলো দেখতে, একদম সবুজে সবুজ। আর কত বোট, কত মানুষ, দেখো কত মানুষ বোটিং করছে যে যার মতো। আর এই যে জলাশয়টা দেখতে পাচ্ছ, এটার গভীরতা প্রায় 12 থেকে 14 ফুট। বিভিন্ন রকমের মানে নিয়মাবলী বাইরে আর কি রেখে দিয়েছিল তারা, মানে বোট কিভাবে চালাবে না চালাবে সেই নিয়ে নয়, কিন্তু এই জলাশয় নিয়ে আর কি, কতটা গভীর, তারপরে কতটা ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে একটা বোট থেকে আরেকটা বোটে, এই সব। তো আমি উদয়নকে সেটাই বলছিলাম যে দেখো আর যাই করো আমাকে জলের মধ্যে ডুবিয়ে ঠুবিয়ে দিও না। ও তাই বলছে যে না না চিন্তা নেই, দেখো শুধু আউটসাইডগুলো মানে ব্যাপক ব্যাপক। তো উদয়ন বলছে যে বোট করছে তাকে একটু দেখাও। তো আমি বললাম হ্যাঁ অবশ্যই, তুমি বোটিং করছো তোমাকে দেখাবো না তা আবার হয়। তো এই যে ওকেও একটু আমি দেখিয়ে দিলাম, দেখো ভালোই বোটিং করছিল। তাই আমি বললাম যে ভবিষ্যতে কোনো কাজকর্মের যদি কখনো অভাব হয় একটা নৌকা নিয়ে গঙ্গায় নেমে পড়বো। কি বলো বন্ধুরা, খারাপ বলেছি? আর এই যে একটা সাঁকো মতো দেখলে, আমি প্রথমে ভেবেছিলাম এর নিচ দিয়ে বোটিং মনে হয় করা যাবে না, কিন্তু দেখলাম না সবাই যাচ্ছে। তাই আমি বললাম চলো আমরাও যাব। আর ওপরে দেখো কত মানুষ হাঁটছে, বেশ একটা না গঙ্গার ওপরের ফিল আসছিল। যাই হোক বোটিং টোটিং কমপ্লিট করে এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। পুরো পার্কটা ঘুরে দেখার মতন সময় আমাদের হাতে হয়নি, 25-30 মিনিট তো বোটিং করতেই লেগে গেল, আশা করি বুঝতেই পারছো। আর যথেষ্ট সন্ধ্যাও লেগে গিয়েছিল। আর এরপরে আমাদের প্ল্যান প্রোগ্রাম ছিল ওল্ড দীঘায় যাওয়ার, সেই জন্য। আর খুব সুন্দর পার্ক, নো ডাউট, খুবই ভালো। আর এই পার্কে রোপওয়েও আছে, বাট আমি যেদিন গিয়েছিলাম সেই দিন রোপওয়েটা আনফর্চুনেটলি বন্ধ ছিল, ওদের কিছু কাজকর্ম চলছিল, যার জন্য রোপওয়েতে আমার চাপা হয়নি। বাকি মোটামুটি বোটিং করতে করতেই গোটা পার্কটা আমি দেখে নিয়েছি। বোটিংটা সকলের জন্য মানে বড়দের জন্যেই বলা যায়। আর বাকি সব কিছু পুরোটাই বাচ্চাদের জন্য একদম আদর্শ। খুবই সুন্দর খুবই সুন্দর, একটা টাইম স্পেন্ড করার একটা খুব ভালো জায়গা। তো জলপাইগুড়ির বন্ধুদের বলবো তোমরা দীঘায় ঘুরতে এলে আশপাশের জায়গায় তো যাবেই, সাথে
এই অমরাবতী পার্ক, সায়েন্স সেন্টার, এইগুলোও কিন্তু অবশ্যই নিজেদের ঘোরার লিস্টে রেখো। কলকাতার বন্ধুদের বলবো না, জলপাইগুড়ির বন্ধুদেরই বলছি। তো দেখো, এরপরে আমরা অটো করে চলেছি ওল্ড দীঘার উদ্দেশ্যে। দেখো, রাস্তাঘাট দেখে ভীষণ ভালো লাগছিল, প্রচুর সংখ্যক দোকান, আর বেশিরভাগ মানুষকেই দেখলাম যে ওল্ড দীঘাতে সন্ধ্যার টাইমটা কাটাবার জন্যেই যাচ্ছে। তো এই যে আমার হাজব্যান্ড এখন অটোর যা ভাড়া ঠাড়া হয়েছে সেগুলো মিটিয়ে ঠিটিয়ে এবার আমরা যাচ্ছি বিচের দিকে। আর সাইডের সমস্ত দোকানপাটগুলো দেখছিলাম, প্রচুর সংখ্যক দোকান। বললাম না, বেশিরভাগই হচ্ছে হোটেল হোটেল আর হচ্ছে খাবারের দোকান। খাবারের দোকান বলতে ফাস্ট ফুডের দোকান, সেগুলোই দেখলাম। তারপরে চশমার দোকান, বাচ্চাদের ভ্যারাইটিস খেলনার দোকান, এইগুলো। আর এই দেখো, খাবারের দোকান বলতে সি ফুড যেগুলো হয় সেইগুলোর দোকান, মানে চিংড়ি মাছ, অক্টোপাস, তারপরে বিভিন্ন রকমের মাছ ভাজা, এই সবেরই দোকানে ভর্তি। আর দেখো কত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস বিক্রি হচ্ছিল। তারপরে তো রয়েছে ঝিনুকের দোকান, মানে ভ্যারাইটিস রকমের জিনিসপত্র, খুব সুন্দর খুব সুন্দর। তো অলরেডি আমরা বিচে কিন্তু চলেই এসেছি। আর বেশিরভাগ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, আর এই সমস্ত রেস্টুরেন্টে মানে ফাস্ট ফুডই বেশি আর কি। আর দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। তো মোটামুটি চলে এসেছি। আর এই যে চায়ের দোকান রয়েছে, আর ওই যে একটু আগে বললাম মাছ ভাজা, এইসবের দোকান দেখিয়ে দিলাম। এই দেখো, কাঁকড়া দেখতে পেয়েছো? বাপরে বাপ, একটু পরপরই শুধু সি ফুডের দোকান। আমি ইউটিউবে দেখেছিলাম যে ওল্ড দীঘাতে প্রচুর সি ফুডের দোকান রয়েছে, তো সেটা আমিও দেখলাম একদম চাক্ষুষ। তারপরেই দেখতে পাচ্ছি যে ঘর সাজানোর বিভিন্ন উপকরণ, ঝিনুকের জিনিস, বাচ্চাদের খেলনা আইটেম, ব্যাগ, কত কিচ্ছু। তারপর আইসক্রিমের দোকান, আর এই যে কি বলে এটাকে, আংটি, এইগুলো বিক্রি হচ্ছিল। খুব সুন্দর খুব সুন্দর। আর এই যে আমরা একদম বিচের কাছেই চলে এসেছি। দেখো কত মানুষ বসে রয়েছে, সবাই সমুদ্র দেখছে। আমি কিন্তু এখনও বসিনি, ওই বিচের ধার ধরে ধরেই হাঁটছি আর দু সাইডের দোকানপাটগুলো দেখছি। তো এখন আমরা একটু নামছি সিঁড়ি দিয়ে নিচের দিকে। দেখো জাস্ট ঢেউগুলো দেখো। আর এখানে দেখতে পেলাম সেই বাচ্চাদের বেলুন ফাটায় না বন্দুক দিয়ে, তারও এক দুটো দোকান। কিন্তু অনেকেই আমাকে সাজেস্ট করেছিল যে না, খবরদার এটা খেলতে যেও না। তো আমি ভেবেছিলাম কেন, কারণ 10 টাকায় এখানে 3টা করে বেলুন ফাটানোর অপশান, কিন্তু এরা না বলেই না, দিতেই থাকে গুলি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওই সব দেখে আরও সামনের দিকে এগিয়ে এসেছি। দেখো শুধু উত্তাল দীঘা। আর যেহেতু আমি যখন ওল্ড দীঘায় গিয়ে পৌঁছেছি যথেষ্ট সন্ধ্যা হয়ে গেছে, আর পুরো তখন জোয়ার চলছে। তোমরা আশা করি সমুদ্রের ঢেউগুলো দেখলেই বুঝতে পারছো। তো দেখো, অনেক মানুষ দাঁড়িয়েছিল, আমিও সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। তবে যতক্ষণ ওল্ড দীঘাতে ছিলাম না, আমি নিজেই পরে চিন্তা করে দেখছিলাম যে না, যতখানি অবধি দাঁড়িয়েছিলাম ঢেউ ততদূর অবধি চলে এসেছিলো। দেখো শুধু ঢেউগুলো, ওয়াও, জাস্ট ওয়াও লাগছে। যাই হোক, একবার মানে এই জায়গায় এসে বসলে তো আর ঘর ফেরার মন করে না, কিন্তু তা বললে তো চলবে না, বলো। তো দেখছিলাম, আর উপরে না সেই লেজার লাইটগুলো বিক্রি হচ্ছিল, তো সেইগুলো জলের মধ্যে দিচ্ছিল, বেশ সুন্দর লাগছিল। তো বিচ থেকে এবার উঠে পড়ে আবার একটু ঘুরে ঘুরে দেখছি। কিছু বাড়ির জন্য জিনিসপত্র কেনাকাটি করার ছিল, তো সেইগুলো কেনাকাটি আর কি করলাম, সেগুলো আর দেখালাম না। আর সবথেকে বড় কথা, আর বেশি বড় আমি ভিডিওটা করিনি। এই ওল্ড দীঘার ভিডিওটা দিয়েই কিন্তু আমার দীঘা ট্যুরের ভিডিও শেষ হবে, কেন কি তার পরের দিনই আমার জলপাইগুড়ি ফিরে যাওয়ার ব্যাপার ছিল। সেই দিন আর ভিডিও করিনি, কী আর দেখাবো বলো না। আসার দিনও যেই রাস্তা দিয়ে এসেছি, যাওয়ার দিনও সেই একই রাস্তা দিয়ে এসেছি, এই আর কি ব্যাপার। তো ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। নতুন বন্ধুরা যারা দেখছো, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করো।
তো এই হলো ব্যাপার। তো দেখো যেইখানটাতে লেখা আছে আই লাভ দীঘা, এখন আমি সেই জায়গাটাতেই দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটাও ভীষণ সুন্দর, মানে একটা টাইম স্পেন্ড করার একটা দুর্দান্ত জায়গা। আর ওই যে বললাম যে সব জায়গাতেই দোকানপাট ছাড়া আর কিছু নেই, আর মানুষজন বসে টাইম স্পেন্ড করছে। এটাই হচ্ছে মূল বক্তব্য কথা আর কি। হ্যাঁ, তো দেখো প্রচুর মানুষজন। আর ওই যে গ্লোবটা লাল নীল হচ্ছে, দেখতেও ভালো লাগছে। আর এই যে গাছটা, এই গাছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদির বিভিন্ন রকম প্রজেক্টের নাম লেখা, সেটা দেখেও আমার বেশ ভালো লাগলো। যেমন কন্যাশ্রী, যুবশ্রী অ্যাটসেট্রা, এই ধরনের নাম লিখে লাইট দিয়ে সাজানো, বেশ সুন্দর। তো এবার আমি সিঁড়ি দিয়ে ওই ওপরটাতে আর কি উঠছি, যেখানে মানুষজন সব বসেছিল। তো একটু দেখি ঘুরে কেমন, দেখলাম যে না খুব সুন্দর। এখান থেকে মানুষ মানে সমুদ্রটা দেখার জন্যই বসে মেনলি। তবে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, এত দূর থেকে না অতটা ভালো করে সমুদ্রটা দেখা যায় না। তবে বললাম যে টাইম কাটানোর জন্য খুব ভালো, বা সমুদ্রের হাওয়া যারা খেতে চাও তাদের জন্য ভীষণ ভালো, কোনো অসুবিধা নেই। আর সাজানো গোছানো পুরো একদম জমজমাট এরিয়া, খুবই সুন্দর, কোনো কথাই হবে না। তো দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে বা ভালো লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো বললামই যে এই ভিডিওটাই আমার দীঘা ট্যুরের লাস্ট ভিডিও। আর তারপরে আর কোনো সেরকমভাবে ভিডিও করিনি, ওই জাস্ট হোটেল থেকে বাস স্ট্যান্ড যাওয়া ওইটুকুই ভিডিও করেছি। ও আর কি শেয়ার করব বলো, তবুও চেষ্টা করব, যদি ইচ্ছে হয় তাহলে ওইটুকু শেয়ার করব, নচেত নয়। তো ছাড়ো। তো এইবার আমরা ওই সব জায়গা ঘুরে ঠুরে ফের এসেছি বিচে এসে বসেছি। কেন বলো তো, চিংড়ি মাছ খেতে হবে না? তো আমার হাজব্যান্ড বলল তুমি বসো, আমি চিংড়ি মাছ নিয়ে আসি। তো আমরা দুজনে একটুখানি ছবি তুলছিলাম। আর পেছনে ব্যাকে সমুদ্রটা দারুণ লাগছিল। তো আমার হাজব্যান্ড গেছে এখন চিংড়ি মাছ আনতে। তো চিংড়ি মাছ টাছ নিয়ে এসছে। আর চিংড়ি মাছ খেতে খেতে সমুদ্রের এই ঢেউ দেখাটা জাস্ট অনবদ্য লাগছিল। ঢেউয়ের কি সুন্দর আওয়াজ, শব্দ। আর মানে আমি ডাইরেক্ট আওয়াজ দিতে পারতাম, বাট ওই যে গান চলছিল। আর দেখো মানে বিচের একদম ধার বেয়ে মানে সমুদ্রের একদম ধার বেয়ে কত রকমের স্টল, কত রকমের কিছু বিক্রি হচ্ছিল। এই ঝালমুড়ি, তারপর পাঁপড় ভাজা, ওইগুলো আর খাইনি। কেন কি আমি প্ল্যান প্রোগ্রাম করেই গিয়েছিলাম যে ওখানে গিয়ে আমি চিংড়ি মাছ খাবো। সকালে উদয়পুর বিচে আমি কাঁকড়া খেয়েছি, আর রাত্রিবেলায় ওই কি বলে ওটাকে, চিংড়ি মাছ খেয়েছি। জাস্ট অসাম লেগেছে, অসাম। তো দেখো খানিকক্ষণ একটু সমুদ্রের ঢেউ দেখলাম, খুবই ভালো লাগছিল, আবার মনটাও একটু খারাপ হচ্ছিল। তো এইবার সমস্ত কিছু কমপ্লিট করে এবার হোটেলের দিকে ফেরার পালা। আর মনটা আরও খারাপ হয়ে যাচ্ছিল কি, তার পরের দিনই আমাদের টিকিট। এবার জানি না তার পরের দিন টিকিট হবে কি হবে না। আনফর্চুনেটলি টিকিট হয়নি, মঙ্গলবারের টিকিট হয়েছে। এই ভিডিওটা কিন্তু রবিবারের ভিডিও বলছি আর কি, ঠিক আছে? আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, এই আর কি ব্যাপার। তো সোমবার দিনের টিকিট হয়নি, মঙ্গলবারের টিকিট হয়েছে। তো সোমবার দিন সকালবেলায় তো আমরা দীঘা থেকে বেরিয়ে গেছি, এই তো ব্যাপার। আর দেখো কত রকমের শঙ্খের দোকান। আর দেখলাম দীঘাতে শাখার দাম ভীষণ কম, স্বাভাবিক ব্যাপার। আর সমুদ্র বর্তী এলাকায় শঙ্খ শাখার দাম তো কম হবেই। আমি বাড়ি এসে মাকে বলছিলাম, মা তুমি যদি যেতে তোমাকে আমি শাখা কিনে দিতাম। এত অল্প দামে শাখা, কি বলবো, 200-250 টাকা করে জাস্ট নিল, এই তো ব্যাপার। যাই হোক, আমি শাখা টাকা কিনিনি, এমনি নর্মাল হার মালা এইসব নিয়ে এসেছি, ব্যাগ এগুলোই কিনেছি সকলের জন্য। তো চলো ভিডিওটা আর বড় করব না, এইটুকুই থাকলো। কেমন লাগলো আমার এই কদিনের দীঘা ট্যুরের ব্লগগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এইটুকুই বলবো। নতুন চ্যানেল আমার, তোমাদের প্রত্যেকের ভালোবাসা একান্তভাবে চাইছি যে আমাকেও তোমরা একটু হেল্প করো সামনের দিকে এগিয়ে যেতে। আর কি বলবো বলো, সবসময় কন্ট্রোভার্সি ভালো লাগে না, সব সময় ভালো লাগে না। তো আমার একটু ব্লগ করতে ভালো লাগে, যে নিজের মতো নিজে করব, দ্যাটস ইট।
আর দেখো কত খাবারের দোকান। আমার না সিরিয়াসলি বেরই হতে ইচ্ছা করছিল না, কিন্তু না, কিছু করার নেই, হোটেলে তো ফিরতে হবে। আর রাত্রিও হয়েছিল যথেষ্ট, মোটামুটি 9:30 তখন বেজে গেছে। এই হলো ব্যাপার। তো এইবার আমরা বেরিয়ে আমরা এখন অটোর জন্য দাঁড়িয়েছি, অটো করে সোজা হোটেল। তাহলে চলো, ভিডিওটা এই অবধিই থাকলো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা, গুড নাইট।